তো আলোচনার প্রথমেই আমরা একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে একটু কথা বলতে পারি। সেটা হচ্ছে অ্যাডাম গ্রান্ট নামে একজন মার্কিন বিশেষজ্ঞ। তিনি 7 বছর গবেষণা করে একটা বই লিখেছিলেন। বইটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক, ওয়াই হেল্পিং আদার্স ড্রাইভস আওয়ার সাকসেস। অর্থাৎ দেয়া নেয়া এবং কেন মানুষকে সাহায্য করা, মানে অন্যকে সাহায্য করা কেন আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যায়। তো তিনি তার এই বইয়ের যদি জিস্ট বলি, তিনি এখানে মানে সমস্ত মানুষের আচরণকে তিনি 3টা ভাগে ভাগ করেছেন। একটা দলকে তিনি বলছেন দে আর টেকার্স, মানে টেক, ইংরেজি টেক থেকে টেকার্স, মানে তারা শুধু নেয়, তারা কিছু দেয় না, তারা শুধুই নেয়। এবং তারা মনে করে যে জিততে হলে বা সফল হতে হলে অন্যকে হারাতে হবে, এবং মানে তারা এই মনস্তত্ত্ব নিয়েই সবসময় আসলে সব ডিসিশন নিয়ে থাকে। আমরা আমাদের আশপাশে এরকম মানুষের অবশ্য হয়তো দেখেছি আমরা, যে মানে তার ফার্স্ট হতে হবে, কিন্তু কার বিনিময়ে? অমুকের সেকেন্ড হওয়ার বিনিময়ে। মানে এখন একজন কাউকে ফার্স্ট হতে হবে, আরেকজনকে সেকেন্ড হতে হবে, এটা তো ঠিক আছে, কিন্তু যদি এটা হয় যে তার সেকেন্ড হতে হবে, সে যদি ফার্স্ট হয়ে যায় তাহলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তিনি টেকার মানসিকতার মানুষ। আরেকটা দলকে তিনি বলছেন দে আর ম্যাচার্স, মানে ম্যাচ থেকে ম্যাচার্স। তারা কি করে? তারা যতটুকু নেয় ততটুকু দেয়, মানে তারা সবসময় হিসেবটা সমান রাখার চেষ্টা করে, এবং তারা মানে আচ্ছা ঠিক আছে পেলাম দিলাম। এবং দেখা গেছে একটা সমাজে এই ম্যাচার্সদের সংখ্যাটাই সবচেয়ে বেশি, মানে এরাই হচ্ছে কমনার, সাধারণ অধিকাংশ মানুষ। এবার লাস্ট যে ভাগ, তাদেরকে তিনি বলছেন গিভার্স, মানে তারা হচ্ছে দাতা। তারা কি করে? তারা সবসময় চিন্তা করে যে আমি কিভাবে অন্যের উপকারে আসতে পারি, আমি কিভাবে আমার জ্ঞান, আমার সময়, আমার শ্রম অন্যের জন্যে এই অবদানটা দিতে পারি, এবং অন্যকে কিভাবে আমি সফল করার দিকে এগিয়ে নিতে পারি, এবং এটা কোনো বিনিময়ের প্রত্যাশা ছাড়াই। তো ইন্টারেস্টিং হচ্ছে যে এরপরে গ্র্যান্ট দেখেছেন, অ্যাডাম গ্রান্ট, যে সফলতার মাপকাঠিতে কার অবস্থা কি, টেকাররা কি অবস্থানে, ম্যাচাররা কি অবস্থানে, বা গিভাররা কি অবস্থানে। তো দেখা গেছে যে সফলতার অবস্থানে গিভাররা হচ্ছে সবচেয়ে উপরে। অর্থাৎ মানে সফল মানুষদের যে তালিকাটা উনি করেছেন, সবচেয়ে উপরে আছে যারা গিভার। তবে আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, মানে টুইস্টিং তথ্য হচ্ছে, একদম সবচেয়ে নিচে, মানে যারা সবচেয়ে কম সফল, সেখানেও আছে একদল গিভার। এটা কিরকম? এটা হচ্ছে যারা আসলে ওয়াইজ গিভার না, মানে যারা দেয় কিন্তু যারা বুঝে শুনে দেয় না, তারাও কিন্তু আসলে সফল না। তো সেজন্যে গ্রান্ট যেটা বলছেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ওয়াইজ গিভার। ওয়াইজ গিভার কারা? যারা বুদ্ধিমানের মতো দেয়, যারা লং টার্ম চিন্তা করে দেয়, যারা মানে বিষয়টা হচ্ছে তাদের জিনিসটা হচ্ছে অনেকটা কোলাবোরেশনের মতো, তোমারও ভালো আমারও ভালো, মানে এমন না যে সে সবকিছু দিয়ে উজাড় হয়ে একেবারে মানে ইয়ে হয়ে বসে আছে। তো গ্রান্টের মানে মতবাদ বা তার একটা থিওরি, যে তিনি বলছেন যে পৃথিবীতে আসলে বেশি বেশি এই ওয়াইজ গিভার হওয়া উচিত, তাহলে পৃথিবীটা সুন্দর হবে, সুষম হবে। তো এখন আমরা যদি আমাদের আলোচনায় চলে আসি, আজকের আলোচনায় যেটা বলা হচ্ছে যে নিঃস্বার্থ ভালো কাজই সৎকর্ম। তো আমরা এই আলোচনায় যদি দুটো ভাগ নিয়ে আসি, যে একটা হচ্ছে সবচেয়ে তিনটা অংশ, একটা হচ্ছে ভালো কাজ, একটা হচ্ছে নিঃস্বার্থ, আর একটা হচ্ছে সৎকর্ম। আমরা ভালো কাজ বলতে কি বুঝি? খুব মানে চটজলদি কি মাথায় আসে? ভালো কাজ, যেটা নৈতিক কাজ, যেটা মানে সবাই এটাকে নৈতিক বা মোরাল বলে মনে করে, এবং যে কাজটা কি নিজের এবং অন্যের কল্যাণে লাগে। ওই যে দেখেন গিভার,
গিভার কনসেপ্টটা কিন্তু চলে এসছে, অর্থাৎ নিজের এবং অন্যের কল্যাণ করে। এবং ভালো কাজের মধ্যে এক ধরনের কি আছে, মানে আমাদের যেটা হয় যে খুব চটজলদি চিন্তার মধ্যে কি আসে, আমি, আমার, আমাকে, তাই না? এই আমি, আমার, আমাকে, এই চিন্তা থেকে যখন একটু ওপরে ওঠা যায়, ওপরে উঠে যে কাজটা করা হয়, মানে আত্মকেন্দ্রিকতাটাকে অতিক্রম করে যে কাজটা করা হয়, সেটাই হচ্ছে ভালো কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালো কাজটা নিঃস্বার্থ কেন হতে হবে? কেন নিঃস্বার্থ ভালো কাজের কথা বলা হচ্ছে? এটাকে আমরা কয়েকটা ভাগ ভাগ করে দেখতে পারি। একটা ভাগ হচ্ছে যে, ধরেন আমার যখন কোনো কিছু পাওয়ার চিন্তা থাকে, তাই না, যে আমি এটা করলে এটা পাবো, কি হয়? দুই ধরনের ঘটনা হয়, মানে এই দুটোই হবে, এর বাইরে আর অন্য কিছু হবে না। হয় আমি ওটা পেয়ে যাব, অথবা আমি পাবো না। আচ্ছা, পেয়ে গেলে কি হবে? আমরা তো অনেক জিনিস কিনতে চাই, অনেক কিছু পেতে চাই, পাই না। পাওয়ার আগে যে ব্যগ্রতা থাকে, পাওয়ার পরে কি সেটা থাকে? তখন ওটা হয়ে যায় একটা নিউ নর্মালের মতো ব্যাপার। আচ্ছা, পেয়ে গেছি তো, মানে ফার্স্ট হওয়ার প্রথম দিন যে উত্তেজনাটা ছিল, আনন্দটা ছিল, সেটা কি আর দশম দিনে থাকে? থাকে না। তাহলে কি হলো? আমাদের যখন কোনো চাওয়া থাকে, আমরা যখন সেটা পাই, ওটা তখন আবার একটা নর্মাল ব্যাপার হয়ে যায়, নিউ নর্মাল হয়ে যায়। আর যদি না পাই, তাহলে কি হয়? হতাশা, কষ্ট, ক্ষোভ, দুঃখ ইত্যাদি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমার যখন কোনো পাওয়ারই প্রত্যাশা ছিল না, তখন আমার তো মানে দুঃখ পাওয়ারও কিছু নাই, পেলেও কোনো ক্ষতি নাই, না পেলেও কোনো ক্ষতি নাই। আমি শুধু আমার কাজের দিকে মন দিয়ে যাচ্ছি, কাজের দিকে আমি কনসেন্ট্রেট করেছি। আমরা যেটাকে কোয়ান্টামে আমরা বলি যে সবচেয়ে ভালোভাবে কাজ করা। তো এবং নিউরোসায়েন্স তো এখন মোটামুটি অনেকটা ডেভেলপড, মানে আজকে থেকে 40 বছর আগের তুলনায়। নিউরোসায়েন্সে দেখা গেছে, মানে নিউরোসায়েন্টিফিক স্টাডিগুলোতে দেখা গেছে যে কেউ যখন নিঃস্বার্থভাবে কাজ করেন, তখন তার ব্রেনের, আপনার এটাকে বলে প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে আমাদের ব্রেনের সবচেয়ে ক্রিয়েটিভ পার্টটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এখানে কিছু হরমোন নিঃসৃত হয় এবং ব্রেনের একটা এমপ্যাথি সেন্টার আছে, সেটা জাগ্রত হয়। অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স এবং এমপ্যাথি সেন্টার, এই দুটোই হচ্ছে ব্রেনের সবচেয়ে ক্রিয়েটিভ জায়গা। এখানে যেই একটা উদ্দীপনা তৈরি হয়, এটা কিন্তু স্বার্থযুক্ত কাজে কখনো হয় না। এবং যখন এটা হয়, ব্রেন তখন খুব মানে একটা ক্রিয়েটিভ, প্রোডাক্টিভ মুডে থাকে। অর্থাৎ আবার মানে এই নিউরোসায়েন্সের গবেষণাতেই দেখা গেছে যে মানুষ যখন কি করে, যখন সে একটা কোনো কিছু পাওয়ার আশায় কাজ করে, তখন তার রিওয়ার্ড সেন্টার জাগ্রত হয় বেশি। আর রিওয়ার্ড সেন্টারের মানে বৈশিষ্ট্যটাই হচ্ছে যে আপনি যত দিবেন তত তার পাওয়ার প্রত্যাশা জাগবে। ওই যে আমরা মানে নেশাকারীদের যেটা হয়, তার কি হয়, ক্রমান্বয়ে ডোজটা বাড়াতে হয়, তাই না? কিন্তু মানে রিওয়ার্ড সেন্টারের বৈশিষ্ট্যটাই তাই, আপনাকে প্রতিনিয়ত বাড়িয়ে যেতে হবে, বাড়িয়ে যেতে হবে। অর্থাৎ তার আসলে কখনো প্রশান্তি হয় না, তৃপ্তি হয় না। তো আমরা এখন এই যে ভালো কাজ, এটা কি খুব বড় কিছু হতে হবে? আসলে খুব বড় কিছু হওয়ার প্রয়োজন নাই, খুব ছোট ছোট কাজ দিয়েও ভালো কাজ হতে পারে। আমি একজন অফিসের একজন বসের একটা ইন্টারভিউ শুনছিলাম। উনি কথা বলতে বলতে বলছিলেন যে একবার পত্রিকা পড়তে গিয়ে দেখি যে পড়াশোনা পাতায় ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষার একটা আর্টিকেল এসছে। তো আমার তখন মনে হলো, আমি জানি যে আমার টিমে একজন আছে, তার একটা ছেলে আছে, ক্লাস 8-এ পড়ে। তো আমি কি করলাম, আমি ভাবলাম যে অমুক সাহেবকে আমি এই মানে পত্রিকার কাটিংটা দিব, এবং তাই হলো, উনি দিলেন। দেখেন, এটা কিন্তু মানে ওই বসের যে মানে তিনি তো বস, চাইলে তার মানে প্রমোশন বা ইনক্রিমেন্ট এগুলো নিয়ে চিন্তা করতে পারেন, কিন্তু এইগুলো নিয়ে কিন্তু তিনি চিন্তা করেনি। তিনি তার ছেলের একটা মানে হেল্প করে এমন একটা কিছু দিয়েছেন। এবং এখানে যদিও আসলে তিনি কোনো পাওয়ার প্রত্যাশায় দেননি, কিন্তু ওই টিমমেটের কি অবস্থা, মানে সে চিন্তা করছে আমার বস আমার ছেলেকে নিয়ে চিন্তা করছে, বাপরে বাপ, মানে কত কেয়ারিং বস। খুব ছোট ছোট জিনিস আপনি এই যে আমাদের আপনারা জানেন যে আগামী 5ই নভেম্বর তারিখে কি আছে, অ্যাসোসিয়েট ওয়ার্কশপ আছে। আমরা এখানে যারা কোয়ান্টাম গ্র্যাজুয়েট আমরা তো জানি যে আমরা কতটা পেয়েছি, কতটা তৃপ্তি, প্রশান্তি
সুস্থতা পেয়েছি। তো এখানে কি করতে পারি? আমরা যদি আমাদের একজন পরিচিতকে, প্রিয়জনকে বা পরিচিতকে এখানে যদি উদ্বুদ্ধ করতে পারি, নিয়ে যেতে পারি, তার যদি একটু ভালো লাগে, আমরা জানি যে শ্রদ্ধেয় গুরুজি নিজেই এখানে আলোচনা করেন, কথা বলেন, তাহলে কি হলো? এটাই কিন্তু অনেক মানে ভালো একটা কাজ আপনি করলেন, সৎ কাজ আপনি করলেন। তো এরকম অনেক ছোট ছোট কাজ করার সুযোগ আছে। আর কোয়ান্টাম ফাউন্ডেশন এত চমৎকার একটা প্ল্যাটফর্ম, যেখানে সংঘবদ্ধভাবে আমাদেরকে এরকম অনেক অসংখ্য ছোট ছোট কাজ করার সুযোগ আমরা এখানে পাই। যারা অলরেডি সেগুলোর সঙ্গে আছেন তারা তো জানেনই। তো আমরা আসলে মূল বিষয়টাই তাই যে আপনি যত দেবেন তত আসলে আপনি পাবেন, যদিও পাওয়ার প্রত্যাশা না করেই আপনি দিয়েছেন। আপনি এমন এমন মানুষদের কাছ থেকে সহযোগিতা পাবেন যাদেরকে আপনি কোনোদিন দেখেন নাই, চেনেন না, এবং আবার ভবিষ্যতে কখনো তার সঙ্গে দেখা হবে কিনা সেটাও আপনি জানেন না। কিন্তু আপনি আপনার দেয়াটা তো আসলে প্রকৃতিতে জমেছিল, এখন প্রকৃতি সেটা রিটার্ন দিচ্ছে। এবং এরকম অসংখ্য উদাহরণ আমার নিজের আছে, আমি বিশ্বাস করি যে আপনাদের প্রত্যেকেরই আছে। তো এই মাইন্ডসেটটা যদি আমরা করে নিতে পারি, আমার মনে হয় যে আমাদের সফলতাকে বা আমাদের প্রশান্তিকে বা আমাদের তৃপ্তিকে আসলে এটাকে থামানোর কোনো সুযোগ নেই, কেউ আটকাতে পারবে না। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত পরস্পরের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।